অনেকদিন আগেই তোমার এবং শার্লির মধ্যে সম্পর্কটা ভেঙেছিল, কিন্তু তারপরে দাঁড়িয়ে নাম বললো শার্লি। আমার লাইফে এরকম নামের কেউ নেই অ্যাকচুয়ালি। এই ইস্যুটা শুধু আমার ক্ষেত্রে না, এই ইস্যুটা এই প্রফেশনে সবার ক্ষেত্রেই আসে। আমাদের লাইফে যখনই যেটা হোক না কেন, কিছু না কিছু আমাদের শেখানোর জন্য হয়। আমার মনে হয় লাইফে না কখনো ভুল যদি কোনো মানে কোথাও কোনো রিলেশনে কিছু ভুল থাকে বা কিছু থাকে, তখনই সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তাহলে কি ধরে নেওয়া যায় যে ব্রেকআপ মৃত্যুঞ্জয়কে অনেকটা ভালো মানুষ তৈরি করেছে? আমি এটা বারবার বলবো, যে কোনো বাজে সিচুয়েশন, যে কোনো কিছু, সেটা খুব অল্প সময়ের জন্য। কারোর যদি কখনো কোনো ডিপ্রেশন বা লাইফে খুব ব্যাড লো ফেজ চলে, আমার মনে হয় এমন দিকে এনার্জিটা চ্যানেলাইজ করা উচিত যেটাতে ফ্রুটফুল কিছু হবে। অভিনয়ের শুরুটা হয়েছিল অনেক আগে থেকে, কিন্তু পরিচয় হলো চিরদিনই তুমি যে আমার থেকে, এবং তারপরে একটা হেডলাইন, সেটার পরে পরের পর ফোন, এবং এরকমই একটি ফোনের সূত্র ধরেই আগে মৃত্যুঞ্জয়ের বাড়িতে চলে আসা। তো মৃত্যুঞ্জয়, সিটি সিনেমায় তোমাকে স্বাগত। প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করলাম, যে অভিনয়ের শুরুটা হয়েছিল অনেক আগে থেকেই, তাও 2020 থেকে, কিন্তু তারও আগে থেকে থিয়েটারের একটা জার্নি, কিন্তু পেশাগতভাবে ইঞ্জিনিয়ার। যদি একটু নিজেই পরিচয় করিয়ে দাও সবার সঙ্গে, কি মৃত্যুঞ্জয়ের বড় হয়ে ওঠাটা, তারপরের যাপনটা। আচ্ছা, বলতে হলে প্রথমেই নমস্কার সবাইকে। প্রথমেই বলতে গেলে যেটা বলতে হয়, আমার জার্নিটা শুরু হয় জলপাইগুড়ি থেকে, আর আমার অভিনয়ের জার্নি শুরু হয় থিয়েটার থেকে। এবার এটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমার বাবা বরুণ ভট্টাচার্য, উনি জলপাইগুড়ি তথা নর্থ বেঙ্গলের খুব নামকরা একজন থিয়েটার ব্যক্তিত্ব। আমার জেঠু, তিনিও হচ্ছে থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন। তিনি রাইটার ছিলেন, অভিনেতা ছিলেন কিন্তু রাইটার ছিলেন। তো আমি ছোটোবেলার থেকেই বাড়িতে মানে এমন কোনো দিন যাইনি যে আমি বাবাকে দেখিনি বাবা রিহার্সাল দিতে যাচ্ছে না। মানে এই রিহার্সাল ওয়ার্ডটা আমাদের লাইফের সাথে, মানে আমরা 3 ভাই, আমার মা হাউসওয়াইফ, তো আমাদের বাড়িতে এটা মানে প্রতিদিনের এটা মানে আমাদের যেরকম ডেইলি রুটিন হয় অফিস যাওয়া, সেরকমই বাবার এটা আমরা জানতাম যে রিহার্সালে যাওয়া। তো আমি ছোটোবেলার থেকে এটা দেখেই বড় হয়েছি যে বাবা থিয়েটার করেন। মানে আমি জানি না ওটা প্রফেশন ছিল কি না ছিল, কিন্তু থিয়েটার করেন বাবা ছোটবেলার থেকে। কিন্তু আমি কোনো দিন রিহার্সালে গেছি, রিহার্সাল দেখেছি, কিন্তু থিয়েটার করব বা অভিনয় করব এটা আমার কোনোদিনই আসেনি, আমার নিজের ভেতরে কোনোদিনই আসেনি। বাড়িতে দেখতাম দাদারা পড়াশোনা করছে, দাদারা খুব ভালো পড়াশোনায় ছিল, আমার 2 দাদা। আমার এক দাদা ইঞ্জিনিয়ার, এক দাদা কেমিস্ট্রিতে অনার্স। তো বাড়িতে এটারই চল যে পড়াশোনা করছি, মানে অভিনয় প্রফেশন হবে এটা কোনোদিন আমরা মানে আমি তো ভাবিনি, আমার বাড়ির লোক তো আরো ভাবেনি। আর এটাও একটা কথা যে আমাদের মানে জলপাইগুড়ি তো মফস্বল এলাকা, ছোট শহর, তো সেখানে এখন হয়তো ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স, তারা হচ্ছে অনেক ধরনের এই প্রফেশনগুলোকেও প্রফেশন ভাবছে। আমাদের সময় প্রফেশন এরকম ছিল না। আমাদের সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল টিচার, লয়ার, এগুলো এই কমন এই ফিল্ডগুলোর মধ্যেই আমাদের চলতো। তো আমরাও পড়াশোনা করব, চাকরি করব, এটাই। তো উচ্চ মাধ্যমিক দিলাম, ঠাকুরের কৃপায় পড়াশোনায় একটু ভালোই ছিলাম, প্লাস এটা হয়তো একটা বাড়ির চল, হয়তো যেহেতু দাদারা ভালো ছিল, মানে দাদার থেকে মেজো দাদাকে ভালো করতে হলো, মেজো দাদার থেকে আমাকে ভালো করতে হলো। তো আমার কম্পিটিশন আমার বাড়িতেই ছিল, বাইরে যেতে হয়নি আমার। তো রেজাল্ট ভালোই হলো। আমি ওয়েস্ট বেঙ্গলে 2000 র্যাঙ্কও করেছিলাম জয়েন্টে, এইচএসেও ভালো রেজাল্ট ছিল আমার। তারপর ইঞ্জিনিয়ারিং, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেলাম কম্পিউটার সায়েন্সে। যাদবপুরে ম্যাথ অনার্স পড়ার ইচ্ছে ছিল, আইটিও হয়ে গেছিলো, কিন্তু দাদা বলল মাকে যে ছেলেকে বাইরে পাঠালে উচ্ছন্নে চলে যাবে, তো শহরেই থাকুক। তো ওখানে পড়াশোনা করলাম। এবার যেটা হলো, কলেজে ওঠার পর মানে সদ্য উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, তো আমার বাবা একটা নাটক করতো, ওটা বহুদিন আগের নাটক, মানে বাবার তখন অলমোস্ট 50 নাইটস হয়ে গেছে ওই নাটকটা। ওটা আমার জেঠুর লেখা, দুর্যোধন। তো 50 মিনিটের নাটকটা এত সুন্দর লেখা আমার জেঠুর। কেউ যদি মহাভারত না জানে, কিচ্ছু, তার মহাভারত সম্পর্কে একদম জিরো নলেজ, সে যদি ওই নাটকটা দেখে তাহলে মহাভারত সম্পর্কে সে পুরোটা জেনে যাবে। কি হয়েছিল, কিভাবে যুদ্ধ হয়েছিল, কি পাণ্ডব, কি কৌরব, পুরো ব্যাপারটা ওই 50 মিনিটের নাটকের মধ্যে পুরোটা ডেসক্রাইব করা। ওখানে একটা ক্যারেক্টার আছে কৃষ্ণ, দুটোই মেন লিড ক্যারেক্টার, দুর্যোধন আর কৃষ্ণ।
মানে স্টোরিটা এরকম ভাবে হচ্ছে যে দুর্যোধন শারীরিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু মানসিকভাবে সে তখনও হার মানতে নারাজ, যে সে ভাবছে যে আমি যা করেছি ঠিক করেছি, এখন মানে সে শেষ, একদম উড়ু ভেঙে পড়ে আছে। তখন কৃষ্ণ আসছে তাকে মানসিকভাবে মারার জন্য, মানে মানসিকভাবে ওকে হারটা স্বীকার করানোর জন্য। তো তো খুবই ডিফিকাল্ট একটা ক্যারেক্টার, আর আমার খুব ভাল লাগতো ক্যারেক্টারটা। আর ছোটবেলায় আমি যাকেই দেখতাম করতো, আর বাবা যেহেতু দুর্যোধন করতো, আমি খুব গালি দিতাম কৃষ্ণ ক্যারেক্টারটাকে, আমার বাবাকে মেরে ফেললো, তো আমার খুব ক্যারেক্টারটা খুব ভালো ছিল। তো বাবা এসে বললাম, তখন কি একটা করছিলাম, ঘরে আড্ডা দিচ্ছিলাম দাদাদের সাথে, বাবা বললো যে এরকম নাটকটা আরেকবার করব, কিন্তু কৃষ্ণ পাচ্ছি না নাটক নতুন। আমি বাবাকে বললাম অত কি আছে, আমাকে দিয়ে করায় না, জাস্ট এমনি ফ্লুকে জাস্ট বললাম করবি। হ্যালো বাবা, ইয়ার কি বললাম, সিরিয়াস হো না, ঠিক আছে। পরের দিন দেখলাম বাবা বললো আজকে সন্ধ্যাবেলা একবার আয় তো রিহার্সাল, আমাদের ক্লাবের নাম বান্ধব নাট্য সমাজ জলপাইগুড়িতে। তো আমি গেলাম ওখানে গিয়ে রিহার্সাল, ওই প্রথম আমার মানে নিজের থিয়েটার স্পেসে যাওয়া, নিজে থিয়েটার করার কথা এই হিসেবে। আর ওই যে আমি জার্নি শুরু করলাম টিল 2024 ডিসেম্বর অবধি, আমার লাইফেও এমন কোনো দিন যায়নি যে আমি থিয়েটার, মঞ্চ বা রিহার্সাল বাদ দিয়েছিলাম। তো এটা আমার ব্যাক হিস্ট্রি বলতে পারো। আর তারপর থেকে আমি যেহেতু চাকরি জয়েন করি 2015-এ, তো আমি সেইভাবে যেহেতু বললাম যে এটাকে প্রফেশন বানানোর আমার কোনোদিনই ইচ্ছে ছিল না, ইভেনচুয়ালি হয়তো এখনো নেই, কিন্তু ওই কারণে আমি কোনোদিনই সেভাবে চেষ্টাও করিনি। এরকম রাস্তায় এরকম এটা সত্যি হয়েছে, এরকম কোথাও খেতে গেছি আমি রেস্টুরেন্টে, তো হয়তো তারা সিরিয়াল জগতের সাথে জড়িত, হয়তো ডিরেক্টর বা ইপি বা কিছু, এটা 2017-18-এর কথা বলছি, যে আমাকে সামনে এসে আমাকে বলেছে তুমি কি অভিনয় করো, তুমি কি অভিনয় করবে? আমি বলছি না, আমি থিয়েটার করি, অভিনয় এমনি ক্যামেরার অ্যাক্টিং আমার করা যাচ্ছে না, এরকমও হয়েছে। তো সেসব আমি যেহেতু করবো না ঠিক করেছি, সেটা বাদ দিয়ে 2019 অবধি আমি কলকাতাতে আমি থিয়েটারও করিনি, 15 থেকে 19 অবধি একদম আমার বন্ধ ছিল। শুধু জলপাইগুড়িতে যেতাম, আমার যেই শোগুলো করা ছিল সেগুলো করতাম, করে চলে আসতাম। 19-এ গিয়ে আমার এখানে যে মানে আমার বাবার পরে যদি আমার গুরু যদি আমি কাউকে বলি অভিনয়ে, দুর্গাস শর্মা, আমাদের নাম নেই বলে একটি দল আছে, তো দুর্গাস শর্মার দল, ওই দলে আমি নাম নিতে, সেই দাদা অ্যাকচুয়ালি জলপাইগুড়িরই ছিল, এখন উনি অনেক কাজ করছেন, ওই চৈতে অনেক কাজ করছেন। তো দুর্গাদাস ওই দলে আমি জয়েন করি। সেখান থেকে আবার আমার কলকাতায় অভিনয় জার্নি শুরু। অনেকগুলো ফেজ আছে, মানে আমার মানে জানি না ঠাকুর চাচ্ছে বলে এইভাবে হচ্ছে, তো অনেকগুলো ফেজ আছে, মাঝখানে বন্ধ, অফ, তারপরে আবার 2019-এ শুরু, তারপরে লকডাউনে একদমই বন্ধ। লকডাউনের পর যেটা হলো, এবার যেহেতু আমি মানে দীর্ঘদিনের কাজ করতে পারছিলাম না, মানে সিরিয়াল বা ওয়েব সিরিজ বা কিছু, আমি দেখলাম তখন খুব চল উঠেছিল মিউজিক ভিডিও। এখন মিউজিক ভিডিওটা যতটা না পপুলার, তখন কিন্তু এই লকডাউনের পর খুব ভাইরাল হতো মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম। তো তখন দেখলাম মিউজিক ভিডিওর আমার কয়েকটা অফার আসছিল। প্রথম একটা এসেছিল বাংলাদেশের একটা মিউজিক ভিডিও, আতিফ আকবর বলে একজন সিঙ্গার আছে, তো তার একটা মিউজিক ভিডিও এলো, তো সেটা দিয়ে শুরু। তারপর থেকে 2023 অবধি আমি প্রায় 30 থেকে 40টা মিউজিক ভিডিও করি, কারণ ওটাতে আমার প্রবলেম হতো না, কারণ যদি শনি রোববার শুটিং হতো তাহলে তো কোনো প্রবলেমই নেই, আর উইকডেজেও যদি হতো একদিনেরই তো শুটিং, ছুটি নিয়ে করে নিতাম, ম্যানেজ হয়ে যেত। তাহলে তোমার ম্যানেজারও ভালো? হ্যাঁ, খুবই ভালো। আমার এটাও বলবো ঠাকুরের কৃপায়, যে আমি যেখানে যেখানে কাজ করতে গেছি, সেই মানুষগুলো আমাকে সত্যি খুব ভালোবাসে, মানে আমার নেচারের জন্য হোক বা যাই হোক, আমাকে সত্যি তারা খুবই ভালোবাসে আর খুবই আমাকে সাপোর্টিভ। হ্যাঁ, আর এটাও ঠিক যে আমি যাই করি না কেন, যে কাজই করি না কেন, আমার যেহেতু অফিসটা মানে আমি জব করি, সেই রেসপন্সিবিলিটিটাও আমার আছে। তো আমি আমার টাস্ক বা আমার কাজটা আমি ঠিক সময়ে ঠিকভাবে ডেলিভারি করে দিই। আমি যেরকম অভিনয়টাও পারফেক্ট শট দেওয়ার চেষ্টা থাকে আমার, সেরকম কাজটাকেও আমি পারফেক্টলি করি। কিন্তু মৃত্যুঞ্জয়, তোমার তো অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছিল ধরো থিয়েটার থেকে। হ্যাঁ, তুমি অন্য একটি চ্যানেলেও সিরিয়াল করতে, আকাশাটাও তুমি এখন আমি করছো,
কিন্তু তোমার পরিচয়টা সেই হিসেবে যদি রাইজ করে থাকে তাহলে কিন্তু চিরদিনই তুমি যে আমার থেকে। এটা কি কোথাও একটা আক্ষেপের জায়গা? কারণ তুমি তো অনেক দিন আগে থেকে কাজ করছো, অলরেডি তোমাকে পর্দায় দেখা যায়, কিন্তু পরিচয়টা এতদিন পরে এইভাবে এলো, সেটা কি একটা আক্ষেপের জায়গা? আমি না মানে আমার থিঙ্কিং প্রসেসটা একটু অন্যরকম। আক্ষেপ আমি সেরকম ভাবে করি না, কারণ হচ্ছে আমি এর আগে জি বাংলাতেও কিন্তু একটা করেছিলাম, নিমফুলের মধুতে, ওখানেও একটা স্বল্প দৈর্ঘ্যের চরিত্র করেছিলাম আহির বলে, সেটাও তখন আমাকে ভালো দিয়েছিল। কিন্তু বলে না এখানে যা লেখা আছে সেটাই হবে। তো আমার লেখা ছিল হয়তো তুমি যে চিরদিনই তুমি যে আমার ক্যারেক্টারটা করে লোকে আমার কাছে আমি একটু পৌঁছতে পারবো, তো সেটাই হচ্ছে। কিন্তু আকাশ আটের মানে আমি অডিয়েন্সের কাছে বলবো, যদি কেউ মানে না দেখে থাকো তো যদি সময় পাও আকাশ আটের কাজ যদি দেখার চেষ্টা করো, খুব ভালো কাজ হয় সেখানে, শুধু এটুকুই বলবো। মানে কোন জায়গা থেকে বলবে অন্যান্যদের থেকে আলাদা? মানে কিছু হয়তো টেকনিক্যালিটিস তুমি বুঝেছো। মানে আমার ওখানে কাজ করতে গিয়ে মানে ডিরেকশন হোক বা হয়তো এরকমও হতে পারে যে আকাশ আটের যে চরিত্রটা আমি করি ওটা নেগেটিভ লিড ওখানকার, তো ওখানে আমার স্কোপ হয়তো অনেকটা বেশি। আর ওখানে মানে আমি যেহেতু অনেক বেশি জায়গায় তো আমার কাজ হয়নি, আমি এটা হয়তো আমার 4 নম্বর সিরিয়াল, সেই কারণে আমি বলছি ওখানে না একটু টাইম নিয়ে কাজ করা হয়। মানে যে কোনো শর্ট একটু টাইম নিয়ে, স্ক্রিপ্টটা হয়তো একটু আগে পেলাম, স্ক্রিপ্টটা হয়তো একটু দেখার টাইম পেলাম। এরকমও হয় যে স্ক্রিপ্ট দেনেন্দারও পাওয়া যায়, কিন্তু হয়তো অনেক সময় এরকম হয় আগের দিন একটু যদি বড় সিন থাকে তাহলে আগের দিন সেই স্ক্রিপ্টটা পেয়ে গেলাম। অ্যাটলিস্ট কী হয়, অ্যাক্টরদের একটা প্রিপারেশন লাগে, তো যে কোনো অ্যাক্টরের একটা প্রিপারেশন হয়, তো যদি একটু টাইম পাওয়া যায়, মানে আমরা যারা সিরিয়াল করি বা যারা সিরিয়াল করে আমি তাদের মানে আমি সত্যি কথা বলতে তাদেরকে সেলিউট জানাই। মানে সত্যি কথা বলতে যারা দীর্ঘদিন ধরে মানে সিরিয়াল করে আসছে, যে ওই 5 মিনিট আগে স্ক্রিপ্ট পেয়ে তারা কিভাবে যে অত ভালো অভিনয়টা করে, আমি সত্যি কথা বলতে আমি প্রথম যখন করতে গেছিলাম আমার একটু ডিফিকাল্ট মনে হয়েছিল, কারণ আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, আমরা দীর্ঘদিন রিহার্সাল দিয়ে আমরা সেই জায়গাটাকে মানে 6 মাস মিনিমাম 3 মাস তো রিহার্সাল চলে, তারপরে একটা প্রোডাকশন নামে স্টেজে। কিন্তু 5 মিনিট আগে স্ক্রিপ্ট পেয়ে কীভাবে করতে হয় এটা আমার কাছে নতুনই ছিল, মানে আজ থেকে 1 বছর আগে ব্যাপারটা নতুন ছিল। এখন আস্তে আস্তে সেটার সাথে আমি এখন মোল্ড করে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এখন আমাকে 5 মিনিট কেন, এখন ধরো তো সিনের আগেও আমাকে শর্ট অ্যাকশন বলার আগে স্ক্রিপ্ট ধরিয়েছে, আমি করে দিয়েছি, এখন হয়ে গেছে সেটা। কিন্তু কি হয়, অ্যাক্টরদের একটা প্রিপারেশনের টাইম দরকার হয়, আর যেটার জন্য অ্যাটলিস্ট 1 দিন বা 2 দিন, যদি তার বেশি হলে তো খুবই ভালো। তো টাইমটা পেলে ভালো লাগে, মানে সেই অভিনয়টা করে তুমি মজা পাবে তোমার দিক থেকেও, মানে হ্যাঁ মানে তুমি না যখন পারফর্ম করবে, মানে পরীক্ষায় ধরো তোমার একটা পরীক্ষা দিচ্ছ, তোমাকে ধরো একটা কোশ্চেন দিল, তোমাকে যদি এখনই ধরো কোশ্চেনটা দিল কোনো একটা পরীক্ষায়, র্যাপিড ফায়ার একটা কোশ্চেন, তুমি অ্যান্সারটা লেখার হয়তো 4 লাইনের তোমাকে অ্যান্সার লিখতে বলবে, তুমি যেটা লিখে যতটা না মজা পাবে, তোমাকে যদি 7 দিন আগে তোমাকে বলে একটা পরীক্ষা হবে, এটা টপিক, তুমি পড়াশোনা হ্যাঁ যদি করো, আমি ধরেই নিলাম করবে, যদি করে তুমি লেখো তাহলে তোমার স্যাটিসফ্যাকশনটা কিন্তু অন্যরকম জায়গায় আসবে, সেই জায়গা থেকেই আমার বলা সেটা। বেশ, এরই সঙ্গে তোমার চাকরিটাও দেখলাম তুমি সুন্দরভাবে জারি রেখেছো, পাশেই ল্যাপটপ এবং কাজ চলছে, তার ভেতর থেকেই ওকে পাকড়াও করার একখানা চেষ্টা করেছি আমরা। তো সেটাও কি খুব কনসিয়াসলি ভাবা যে আমি অভিনয়ের পাশাপাশি চাকরিটা ছাড়বো না, এটা করব? আমি অ্যাকচুয়ালি না বললাম না, আমার লাইফে না আমি কি চাইছি তার থেকে বড় কথা উপরে কি চাইছে একজন বসে কি চাইছে সেটা বেশি ম্যাটার করে। তো হ্যাঁ, আমার এটা ছিল যে আমি কোনোদিন চাকরিটা এই মুহূর্তে তো ছাড়বো না। মানে এটার একটা কারণ তো এটা ছিল যে আমি খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ির একজন ছেলে, মানে আমার জলপাইগুড়িতে। আমার বাবা হচ্ছে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার মা হাউসওয়াইফ, আমরা 3 ভাই। তো আমরা 3জনই পড়াশোনায় যেহেতু ভালো ছিলাম, 3জনই সায়েন্সের স্টুডেন্ট। তো আমাদের না এই ব্যাপারটা ছিল না, মানে আমার এই ইয়েটা ছিল না যে আমি চাকরি ছেড়ে একটু স্ট্রাগল করব অভিনয়, কারণ অভিনয় প্রফেশনটা তো খুবই ডায়াসি, মানে চট করে সেরকম কাজ পাওয়া যায় না। এমনও অনেকে আছে হয়তো আমি হয়তো এই কাজটা করার পর পরের কাজটা কবে করব আমি নিজেই বলতে পারছি না। তো এরকম অনেকে আছে, অনেক মানে লিড ক্যারেক্টার আছে যারা হয়তো একটা সিরিয়াল হিট হওয়ার পর অনেক দিন বসে আছে, কাজ পাচ্ছে না। এটা হয়, এই প্রফেশনে সবাই এটা ফেস করে, এক না একদিন ফেস করতেই হয়। তো আমার কাছে সেই ইয়েটা ছিল না যে আমি হয়তো চাকরি ছেড়ে দিয়ে অভিনয় করব বলে স্ট্রাগল করব, বাড়ির থেকে কিছু টাকা চাইবো,
সেটা আমি কোনোদিনই সেটা এই বিলাসিতাটার সুযোগ তোমার না, এই বিলাসিতা আমাদের স্কুল কলেজ লাইফেও ছিল না, আর এখানে আসা চাকরি পাওয়ার পর তো সেটা তো আরো মানে সেটা মানে সম্ভবই নয়। চাকরি পাওয়ার পর প্রথম বাড়িতে কি দিয়েছিলে, মানে প্রথম তো মনে পড়ে মা বাবার কথা বা নিজের কাছের মানুষের কথা? হ্যাঁ, মা বাবাকে তো আমি প্রতি মাসে টাকা কিছু একটা মানে পাঠাই, মানে ওটা ছেড়ে দাও ওটা প্রথম? হ্যাঁ, প্রথম বলতে আমি মা বাবাদেরকে নিয়ে জলপাইগুড়িতে গিয়ে একটু ঘুরতে গেছিলাম, আমাদের পাহাড়ে ঘুরতে গেছিলাম। তার থেকেও মানে আমার না ওটার থেকেও মেমোরেবল যেটা আমার মনে হয়, বইটা অনেকেই জানে না, আমি 2016 কি 17 সালে একটা ছোট্ট শর্ট ফিল্ম করেছিলাম, একটা কাজ করেছিলাম। তো ওখান থেকে 2000 টাকা আমি পাই, একটা চেক পাই। তো সেই চেকটা আমি বাবাকে দিয়েছিলাম, জানি না ওটা বাবা হয়তো ইউজও করেনি, কিন্তু অভিনয় থেকে কামানো টাকা, কারণ বাবা খুবই নাম মানে অভিনেতা হিসেবে খুবই নাম করা, মানে আমার বাড়িতে একটা শোকেস আছে যেখানে শুধু বাবার বেস্ট অ্যাক্টরের প্রাইজ দিয়ে একদম ঢাকা, মানে বাংলায়, বাংলার বাইরে, নর্থ বেঙ্গল সব জায়গায়, মানে যে কোনো কম্পিটিশনে গিয়ে বাবার সেগুলো করা। কিন্তু একমাত্র এই সংসার, আমরা ছোট ছিলাম সেই কারণে বাবা কোনোদিন এখানে এসে সেই জিনিসটা এক্সপ্লোর করতে পারেনি, মানে অ্যাক্টিং প্রফেশনে নিজের কেরিয়ারটা যে বানাবে সেটা এক্সপ্লোর করার সুযোগ পাইনি। আমি যেহেতু সেই সময়, আমি তখনও ভেবেছিলাম যে আমি কিছু করবো না, জাস্ট অ্যাক্টিং থেকে রোজগার করা টাকাটা আমি ওই চেকটা বাবাকে দিয়েছিলাম। তো বাবা হয়তো সেটা এমনি রেখে দিয়েছিল হয়তো, আর এখন তো যাই হোক এখন করছি, সেটা বাবার খুবই ভালো লাগার জায়গা। সেটা অফিসের লোকজন কি বলে যখন তারা পর্দায় দেখে, মানে তারাও যেহেতু একই মানে ব্যস্ত তোমারই মতন, সে জায়গা থেকে তারা কি তাদের দেখা হয় সিরিয়াল? তারা সিরিয়ালটা দেখে না, বরঞ্চ একদিক দিয়ে ভালোই। আমি বেসিক্যালি আমি নিজেও খুব একটা সিরিয়াল কোনোদিনই দেখতাম না। এখন যেহেতু অভিনয় করছি সেই জন্য আমাকে নিজের এপিসোডগুলো মাঝে সাঝে একটু দেখতে হয়, আর তাছাড়া খোঁজ রাখতে হয় কোন কাজ আসছে না আসছে, নাহলেও হয়তো আমিও সিরিয়াল সম্পর্কে অত, হ্যাঁ মানে যারা একটু নজর রাখে তাদের বাড়িতে হয়তো ওয়াইফরা বৌদিরা তারা দেখে বা বাড়িতে দেখে, তো তারা একটু ফোন করে বা মেসেজ করে বললো খুব ভালো হচ্ছে, চালিয়ে যা। মানে অ্যাকচুয়ালি কি হয়, মানে আমাদের যারা ইঞ্জিনিয়ার আইটিতে চাকরি করি, তাদের কোনো একটা জায়গায় গিয়ে না লাইফটা খুব মনোটোনাস হয়ে যায়। তো সবাই নিজের না, সবারই তো কিছু কিছু হবি থাকে, ইচ্ছে থাকে, কিন্তু মানে সবাই হয়তো সেটা এক্সপ্লোর করার মতন সুযোগটা পায় না, বা হয়তো মানে সিচুয়েশন সেরকম হয় না। তো তারা এরকম প্রচুর আছে, প্রচুর ভালো ক্রিকেট খেলে, মানে আমিও খুব ভালো খেলি, আমি ডিস্ট্রিক্টে খেলতাম জলপাইগুড়িতে, আমিও তাদের সাথে খেলি, কিন্তু তারা হয়তো আমার থেকেও বেটার প্লেয়ার, কিন্তু সেটা করতে পারেনি। তারা এখনো মানে পাগলের মতন ক্রিকেট খেলে, মানে সুযোগ খেলে তারা হচ্ছে ওই যে ইয়ে হয়। কিন্তু আমি যেহেতু আমার অভিনয়টা আমার যেহেতু প্যাশন, আমি যে করতে পারছি, তারা আমাকে খুব ভালোবাসে, মানে তাদের মানে আমার মনে হয় যে তারা না তাদের চোখ দিয়ে যে এই স্বপ্নটা আমাকে দেখে, মানে এটা সবাই পারে না হয়তো, অনেকেই ভাববে কেন চাকরির সাথে এইগুলো করছে, কিন্তু কয়েকজন আছে যারা মানে আমার দাদারা সিনিয়র, একজন তো আছে আমার কলেজেরই সিনিয়র, আরো কয়েকজন আছে, তারা মানে আমাকে খুবই ভালোবাসে, মানে তারা, আমি তাদের যখন কথা বলি, তারা যখন আমাকে বলে, আমি তাদের চোখে দেখতে পাই যে তারা তাদের স্বপ্নগুলো, হ্যাঁ ওই খুশিটা ফিল করি, আমার খুশি যে তারা খুশি সেটা ফিল করতে পারি আমি। কিন্তু এই দুটো যখন ম্যানেজ করছো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কখনো একই ডেট পড়ে যায় কি করো, মানে যেহেতু হাইব্রিড মোডে কাজ, হয়তো 3 দিন অফিস যেতে হচ্ছে, তো বা 2 দিন যেতে, আমি এরকমও হয়েছে যে আমি সকালে যদি আমার অফিস 9টায় থাকে, আমি 6:30 7টায় উঠে আমি 9টা অবধি অফিসের যতটা কাজ, বা আমার যদি কল টাইম 10টায় থাকে তাহলে 10টা অবধি, ওই 6টা 6:30 থেকে 10টা অবধি আমার অফিসের কাজ যতটা সম্ভব আমি মিটিয়ে নিয়ে তারপর শুটিংয়ে গেছি। বাহ, অসাধারণ। মানে হ্যাঁ, আমার হয়তো শারীরিক কষ্ট হয়েছে, একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে, কিন্তু ওই যে মানে আমার বললাম না, মানে আমি এটা ধরেই নিয়েছিলাম যে আমি যাই করব অফিস চাকরিটা করতে করতে। হ্যাঁ, এখন একটা থ্রেশহোল্ড জায়গায় যদি যেখানে পৌঁছে যাব, যখন হয়তো পসিবল হবে না, তখন হয়তো আমাকে ডিসিশন নিতে হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো সেরকম ডিসিশন নিচ্ছি না। বিনোদন জগৎ নিয়ে তো বহু মানুষের বাইরে থেকে বহু ধারণা আছে, যেগুলো কিছুটা কল্পনা মিশ্রিত, কিছুটা সত্যি, আবার কিছুটা মিথ্যে। এরকম কোন কোন ধারণাগুলো তোমাকে ভাঙতে ভাঙতে যেতে হয় এখনো আমাকে পার্সোনালি ভাঙতে? হ্যাঁ, মানে তোমাকে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ রে তোদের ওখানে এটা হয়, তোমাকে সেটার উত্তর বলতে না, এরকম ভাবে ব্যাপারটা হয় না। মানে অনেকের ধারণা এরকম থাকে
মানে খুবই বাচ্চা বাচ্চা ব্যাপার, যে যেই জামা কাপড়গুলো পরি সেগুলো মনে হয় আমাদের নিজেদের জামা কাপড়, এই একটা ধারণা অনেকের থাকে। আর একটা জিনিস মানে এটা মানে কি বলবো, এটা আমি মানে ভালো দিক বাজে দিক কিন্তু জানি না, সিরিয়ালের যারা অডিয়েন্স হয় না, তারা না এটাকে কোনো জায়গার থেকে প্রচণ্ড নিজের মধ্যে নিয়ে নেয়। মানে সিরিয়ালের যারা অডিয়েন্স হয়, মানে মাসিরা বা একটু সিনিয়র মোস্ট, মানে আমি রাস্তার মধ্যে এরকম হয়েছে, আমি যাচ্ছি, এত শয়তানি করো না, মানে বা আমার মানে ফেসবুকে ইনস্টাগ্রামে তো মানে ছেড়েই দিলাম, কমেন্ট যে এত মানে আমি নেগেটিভ চরিত্র ওখানেও করি, অনেক বেশি নেগেটিভ, ওটা খনার কাহিনীতে কৃপাচার্য বলে, মানে ওখানে এমন এমন জিনিস আমাকে দিয়ে করানো হচ্ছে যেটা যখন আমি স্ক্রিপ্টটা পাই বা আমি যখন দেখি, আমি যখন সিনটা করতে যাই তখন আমি ভাবি যে আমি এটা পারবো সত্যি, কারণ আমার মনে হয় না মানে মানে ওরকম ব্যাপার আমি লাইফে কোনোদিন কিছু করেছি, কিন্তু ওসব জিনিস করতে হচ্ছে। কিন্তু সেই জায়গার থেকে হিন্দোল যে চরিত্রটা ছিল চিরদিনই তুমি যে আমারে, অনেকটাই এটা মানে এই ক্যারেক্টারটা আমি আরেক জায়গা তো বলছিলাম, এই ক্যারেক্টারটা না খুব গ্রে ক্যারেক্টার, মানে শুধু নেগেটিভ শুধু পজিটিভ, রিয়েল লাইফের যেরকম। এটা অ্যাকচুয়ালি এটা আমাকে আমার ডিরেক্টর অমিত দা, মানে এই চিরদিন তুমি যে আমার, উনি আমাকে খুব হেল্প করেছিলেন, যে আমি না যেহেতু নেগেটিভ ক্যারেক্টার করছিলাম এতদিন ধরে, প্লাস এটাও নেগেটিভের মতনই সাউন্ড হচ্ছিল, তো আমাকে ওই দাদা একটু এক্সপ্লেন করেছিল যে এই ক্যারেক্টারটাকে না তুই ওরকমভাবে একদম ফুল নেগেটিভভাবে করিস না, এটা একটা গ্রে ক্যারেক্টার। মানে আমি রিয়েলাইজ করলাম যে এটা একটা গ্রে ক্যারেক্টার, মানে এটা যেরকম ওর দিক থেকে মানে কোনো মানুষ কিন্তু যে খুনি হয় বা যে কিছু খারাপ করছে, সে কিন্তু তার দিক থেকে কিন্তু সে খারাপ করছে এটা পার্সপেক্টিভ, তোমার তার দিক অন্যের একজনের দিক থেকেও খারাপ, কিন্তু ওর দিক থেকে কিন্তু কখনো সেটা চিন্তা করে না। তো সেরকম হিন্দোল যে ও যেটা করছে ওর দিক থেকে কিন্তু ওর ঠিক, যে ও প্রেম করতো কি আছে, এখন তো আমি ওকে ভালোবাসি, তা আমাকে ভালোবাসতে পারবে না কেন, আমি তো ওকে খুব ভালোবাসি, ও ভুলে যাবে। মানে কিন্তু রিয়েল যে ম্যান হবে, যে কাউকে সত্যি সত্যি ভালোবাসবে, মানে ওর কাছে হয়তো ভালোবাসার ডেফিনেশনটাই অন্য, কিন্তু আসল ভালোবাসার ডেফিনেশন কি, যে কেউ কাউকে যদি ভালোবাসে তাকে তার কাছে যেতে দাও, এটাই আসল ভালোবাসার ডেফিনেশন। তো কিন্তু হিন্দোল ক্যারেক্টারটার ক্ষেত্রে সেটা না, সে আমি ভালোবাসি, আমি ওকে আমি ঠিক ভালোভাবে রাখবো। তো এই যে ক্যারেক্টারটা গ্রে ক্যারেক্টার, কিন্তু আমার মানে ফেসবুক ইনস্টাগ্রামে লোকজন আমাকে ক্যারেক্টারটাকে খেয়ে দিয়ে কাজ নেই, ডাক্তার হয়ে কি করে পেশেন্টের বাড়িতে যাচ্ছে, আমি শুধু ভাবছি যে এই ইভেন এরকম হয়েছে একজন ডাক্তার সে আমাকে বলছে, এরকম টাইপের কমেন্ট করছে যে ডাক্তাররা এরকম হতে পারে না, ডাক্তাররা কি করে পেশেন্টের বাড়িতে। আমি শুধু তাকে বলতে যাচ্ছিলাম, আচ্ছা এটা তো একটা সিরিয়াল, এটা একটা কাল্পনিক ঘটনা, এটা তো লজিক নয়, ম্যাজিক খোঁজে, হ্যাঁ এটা তো মানে রিয়েলিটির সাথে কোনো সম্পর্ক নেই, আপনি একজন ডাক্তার, আপনি তো আরো শিক্ষিত, আপনার তো বোঝা উচিত। তখন আমি বুঝলাম যে না, মানে সিরিয়াল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লোকেরা খুব বেশি ভাবে কানেক্টেড থাকে, মানে সিনেমা সিরিয়ালের মানে সিনেমা ওয়েব সিরিজের থেকেও সিরিয়ালের সাথে অনেক বেশি কানেকশনটা বেশি হয়। যে কথাটা তুমি বললে ভালোবাসা মানে যেতে দিতে হয়, সেখান থেকে যে প্রশ্নটা না করলেই নয়, একদম ইন্টারভিউ শুরুতে বলেছিলাম কোন দিকে যাবে, যাই হোক আসো। হ্যাঁ, অনেকদিন আগেই তোমার এবং শার্লির মধ্যে সম্পর্কটা ভেঙেছিল, কিন্তু তারপরে দাঁড়িয়ে নাম বললে? শার্লি। আমি ঠিক চিনি না, মানে না অ্যাকচুয়ালি, হ্যাঁ মানে আমার লাইফে এরকম নামের কেউ নেই অ্যাকচুয়ালি। ওয়েল আচ্ছা সরি, হ্যাঁ চলো বলো। না, ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার পরে সেই সময় মৃত্যুঞ্জয়ের কি অবস্থা ছিল, এবং মানে তারপরে আমি না কোনো নাম নিতে চাচ্ছি না বা কিছু নিতে চাচ্ছি না, দেখো সবারই লাইফে এরকম বাজে একটা ফেজ আসে, তোমার লাইফেও আসে, সবার লাইফেই আসে। তো আমি সেটাকে না মানে খুব একটা এখন দাঁড়িয়ে মানে আমাকে কয়েকটা জিনিস আমাকে লাইফে খুব মোটিভেট করে বা কিছু, আমি গীতা খুব আমাকে মোটিভেট করে, আমি গীতা পড়ি, কৃষ্ণ থেকে আমি খুব পজিটিভিটি পাই, আর আমি নিজে খুব একজন পজিটিভ মানুষ। তো আমার কেন জানি মনে হয় যে যা হয় সেটা ভালোর জন্য হয়, তো আর যা হয়
মানে আমাদের লাইফে যখনই যেটা হোক না কেন কিছু না কিছু আমাদের শেখানোর জন্য হয়। আর তুমি যদি আজ থেকে 5 বছর আগের কোনো ঘটনা, যদি বাজে ঘটনা যদি তুমি একটু এখন দাঁড়িয়ে দেখো, তোমার ভিউটা না মানে তখন যখন আমরা যেই সিচুয়েশনে থাকি তখন আমরা অ্যাকচুয়ালি ওই গণ্ডিটার মধ্যে থাকি, তো তাই আমরা বুঝতে পারি না। যখন সময় চলে যায় 5 বছর পরে যখন তুমি দাঁড়িয়ে দেখবে তখন তুমি গণ্ডির ওপর থেকে দেখতে পারবে, তো তখন তুমি বুঝতে পারবে যে ওখান থেকে যা শেখার ছিল তুমি শিখতে পারলে, কোনো একটা জিনিস শেখানোর জন্য ওই সিচুয়েশনটা হয়েছিল, আর যেটা হয় সেটা ভালোর জন্য হয়। কিন্তু তোমরা দুজনেই অভিনয়ের জগতে আছো এবং দুজনেই ধারাবাহিকের জগতে আছো, সে জায়গায় যদি কখনো কোনো ধারাবাহিকে এমন কোনো ক্যারেক্টার আসে যেখানে দুজনকে মুখোমুখি হতেই হবে বা একই সঙ্গে আমাদের কাজ করতেই হবে, সেটা আমার কাছে মানে আমি লাস্ট অভিনয় করলাম যেহেতু দিতিপ্রিয়া, আমার কাছে দিতিপ্রিয়াও যা, আমার কাছে যে নামটা তুমি বললে সেও তাই, মানে আমার কাছে সে অভিনেতাই হবে, মানে কো অ্যাক্টরই হবে, তো আমার কাছে কোনো ম্যাটার করে না। তুমি খুব প্রফেশনাল একটা কথা বলছো দর্শকদের কাছে, এবার আমি খুব অপমানিত হতে চলেছি, বুঝতে পারছি বারবার এক জায়গায় আসছি বলে, কিন্তু যেহেতু তোমার সামনেই বিয়ে এবং সে একদমই এই প্রফেশনের নয়, ফলে তো ওরও কিছু ধরো ধারণা আছে এই জগৎটাকে নিয়ে, এবং মানে কোথাও গিয়ে যদি কখনো ওর মনে কোনো একটা দুর্বলতা কাজ করে, আমি খুব লাকি যে মানে ও খুবই আন্ডারস্ট্যান্ডিং, মানে আমার ওর প্রতি আমার ভালো লাগা, মানে ওকে ভালো লাগার এটাও একটা কারণ ছিল যে ওর বয়সটা কম হলেও ও আন্ডারস্ট্যান্ডিং, আর মানে এইসব বিষয়ে ও যথেষ্ট ম্যাচিওর আর যথেষ্ট ভালোভাবে, কারণ ও যখন এসছিল ও সবটাই জানতো, আমার সবটা জেনেই বুঝেই আমার লাইফে এসছিল, আমাকে প্রচণ্ড এই বিষয়টা থেকে আমাকে বের করতে সত্যি ও যথেষ্ট হেল্প করেছিল। আমি মানে তার আগে হয়তো আমার আরেকটু বাজে অবস্থা ছিল, মানে মেন্টাল ইস্যু, মানে মানসিক দিক থেকে আমি হয়তো খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু যখন ওই লাইফে এসেছিল তখনও আমার খুব একটা ভালো অবস্থা ছিল না, কিন্তু ও সেখান থেকে আমাকে বের করে এনেছিল। তো ওর দিক থেকে আশা করি সেই ইনসিকিউরিটি বা কিছু আসবে না, কারণ অলরেডি তো আমি মানে ওর লাইফে আসার পরেও আমি 2টো সিরিয়াল করছি, করেও একটা তো হয়ে গেল, আরেকটা চলছে, তো ওর সেই ইনসিকিউরিটিটা আমাকে নিয়ে সেই জায়গার থেকে নেই। আর আমার কেন জানি মনে হয় এটা না, এই ইস্যুটা শুধু আমার ক্ষেত্রে না, এই ইস্যুটা এই প্রফেশনে সবার ক্ষেত্রেই আসে, আর আমার মনে হয় এইটার দায়িত্ব যে এই প্রফেশনে আছে তার উপর, যে তার উল্টো পাশের মানুষটা যাতে ইনসিকিউরিটি ফিল না করে। মানে আমার ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমার দায়িত্ব যে আমি এমন কিছু করব না বা আমি এমন কাজ কোনো করব না যাতে ও ইনসিকিউরিটি ফিল করে, আর সেটা আমি যে কেউ চাইলে পারে, সে যতই মানে হেকটিক শিডিউল থাকুক, যেরকমই সিন হোক না কেন, তুমি যদি চাও তোমার লাইফ পার্টনার বা তোমার বউ বা তোমার গার্লফ্রেন্ডকে তুমি কখনো ইনসিকিউরিটি ফিল করাবে না। আমি তো সেটা ফিল করি, আমি সেটা চেষ্টা করেও আসছি, পরবর্তীতেও করে যাব, আর আমি শিওর যে সেটা হবে না কখনো। এরপরে যে প্রশ্নটা করব সেটা বহু আমাদের মানে আমরাও এই পদ্ধতির ভেতর মানে এই যাপনটার ভেতর দিয়ে অনেকে গেছি, আবার কেউ যায়নি, যে একটা সম্পর্ক ভাঙা বা এই সম্পর্ক ভাঙার ফেজটার পরের কথাটাই বলবো, অনেক সময় আমরা অ্যাডিকশনের দাস হয়ে যাই, কিছুদিনের জন্য হলেও ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি ইস্যু থাকে, অনেক কিছু আসে না, মানে আমার মনে হয় অডিয়েন্সের কাছে মানে ব্যাপারটা খুব কবির সিংকে যেরকম হাইলাইট করার মতো ওরকম আমি চাই না এটা করুক, কিন্তু হ্যাঁ এটা হয়, এটা হয়। কারণটা কি হয়, মানে কোনো রকম অ্যাডিকশন কি হয়, মানুষকে মানসিকভাবে চিন্তা করার থেকে বন্ধ করে রাখে খুব স্বল্প সময়ের জন্য, কিন্তু সেটা করে। তখন ওই সিচুয়েশনে দাঁড়িয়ে মনে হয় যে ওই মানে ওটা খুব ভালো একটা, কিন্তু লং রানে ওটা কোনোদিনই ভালো না। আমার মনে হয় তার চেয়ে বরং এরকম যখন সিচুয়েশন হয় ডিপ্রেশন বা কিছু, মানে আমি এটা কেন বলছি, কারণ আমি এই ফেজ দিয়ে গেছি, মানে আমাকে কাউন্সিলিংও করাতে হয়েছে, আমি কিন্তু যেটা আমি ওখানে আমি যেটা প্লাস পয়েন্ট ছিল, আমি রেগুলার জিম করতাম, আমি কোনোদিন জিম বাদ দিইনি। আমার আগের দিন যদি ড্রিঙ্ক করেও থাকি, আমি পরের দিন কিন্তু সকালবেলা ফ্রেশ হয়ে আমি জিমে গেছি। তো আমি এটাই বলবো যে কারোর যদি কখনো কোনো ডিপ্রেশন বা লাইফে খুব ব্যাড লো ফেজ চলে, আমার মনে হয় এমন দিকে এনার্জিটা চ্যানেলাইজ করা উচিত যেটাতে ফ্রুটফুল কিছু হবে।
মৃত্যুঞ্জয় কিন্তু পড়াশোনায় খুব ভালো, নিজের কেরিয়ারের সঙ্গে খুব স্ট্রং, সে তাই ওই ফেজটা থেকে বেরিয়ে এসে আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছে। কিন্তু বহু ক্ষেত্রে সেটা হয়তো তুমি অনেকটা তাড়াতাড়ি করেছো, কিন্তু যারা রিকভার করতে পারে না তাদের জন্য ইন্টারভিউ গুলো আছে, তাদের জন্য ইউটিউবে অনেক ভিডিওস আছে, অনেকে আছে যারা মোটিভেশনাল স্পিকার, তাদের মোটিভেশনাল যদি ভিডিওগুলো তারা দেখে, আমিও এখান থেকে অনেক হেল্প পেয়েছি। কিন্তু অ্যাট দ্য এন্ড আমার মনে হয় এসবের বাইরেও নিজেকে এটার সাথে লড়তে হবে। দেখো মানে আমি এটা বারবার বলবো, যে কোনো বাজে সিচুয়েশন, যে কোনো কিছু, সেটা খুব অল্প সময়ের জন্য, সেটা কেটে ভালো সময় আসতে বাধ্য। শুধু ওইটুকু সময় নিজেকে একটু স্ট্রং রাখতে হয়। তো আমি বলবো সেটা সেই সময়টা যদি তুমি জিম করো বা কিছু যেই জিনিসটা প্রোডাক্টিভ, আমি বললাম না যে সেই সময় না ভেতরে অনেক কিছু চলে, মানে খুব মানে সাংঘাতিক কিছু এনার্জি না তখন বেরোতে চায়। এবার সেই এনার্জিটাকে চ্যানেলাইজ করতে হয়। যদি তুমি সেই এনার্জিটাকে তুমি ভালো দিকে চ্যানেলাইজ করে নিলে, জিম বলো, নিজের হেলথ বলো, নিজের অভিনয় মানে কিছু স্কিল ডেভেলপমেন্ট বলো, তাহলে সেটা যতটা প্রোডাক্টিভ হবে, তুমি নর্মাল লাইফেও যদি তুমি সেটা চেষ্টা করো প্রোডাক্টিভ হবে না। তাহলে কি ধরে নেওয়া যায় যে ব্রেকআপ মৃত্যুঞ্জয়কে অনেকটা ভালো মানুষ তৈরি করেছে? আমি ভালো মানুষ আগেই ছিলাম, মানে আরো বেশি শার্প করেছে। হ্যাঁ, না আমাকে যেটা বলতে পারো, আমাকে ম্যাচিউর করেছে, অনেক বেশি ম্যাচিউর করেছে। ভালো মানুষ আমি হয়তো ভালো মানুষ ছিলাম জন্যই আমি বলতে চেয়েছিলাম যে ভালো মানুষ হিসেবে অনেক বেশি স্ট্রং করেছে। ও বললো ভালো মানুষ আমি আগেই ছিলাম। হ্যাঁ, না ভালো মানুষ সত্যি আমি আগেই ছিলাম। মানে দেখো ভালোবাসার ডেফিনেশনটা আমি ঠিক জানি না, কিন্তু একজন মানুষের যা মানে যে বাজে জিনিসগুলো করা উচিত না সেগুলো আমি করি না। তো সেই হিসাব থেকে, সেই জায়গা থেকে আমি নিজেকে ভালো বললাম। তো ওটাও পার্সপেক্টিভ। হয়তো যেই মানুষটা হয়তো নেই আমার লাইফে, সে তার কাছে হয়তো আমি ভালো না, তাই জন্যই হয়তো সে ছেড়ে গেছে বা কিছু। আমার কথাটা থেকে একটা জোক মনে পড়ে গেল। তুমি বলছিলে না যে সবাইকে হয়তো তার কাছে আমি ভালো নই, আমার কাছে সে ভালো না, এরকম নানা কথা। যে আমরা মানুষ, কেউ বিরিয়ানি নই যে সবাইকে স্যাটিসফাই করতে পারবো। একদম, মানে সেটা করা উচিত নয়। আর আমার মনে হয় লাইফে না কখনো ভুল যদি কোনো মানে কোথাও কোনো রিলেশনে কিছু ভুল থাকে বা কিছু থাকে, তখনই সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। মানে কোনো রিলেশনের কোনো কিছু প্রবলেম হলে বা কিছু সেরকম জায়গায় যেই প্রবলেমটার কোনো সলিউশন হওয়ার কোনো জায়গা থাকে না, সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, সেটাকে টানা উচিত না। কিন্তু এই যে ভুল ঠিকের এই সমস্ত গণ্ডির বাড়িয়ে আজকে যে মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে, সেই মৃত্যুঞ্জয়কে কি ধরে নেওয়া যায় সে অনেকটা বেশি স্ট্রং হয়ে গেছে এবং তার কাছে কেরিয়ার বা জীবন দুটোই একদম সরল রেখার মতন সোজা? একদম, হ্যাঁ, মানে এটা বলতে পারো যে আমার আগের লাইফ, আমি কোনো মানে রিলেশন বা কিছুর জন্য না, আমার আগের যে লাইফ, সেখানে আমার অভিনয় বা আমার নিজের লাইফের সত্তা, মানে আমার নিজের সম্পর্কে, মানে আমি নিজের লাইফ সম্পর্কে আমার কোনো রকম কিছু ছিল না। মানে আমার নিজের লাইফ বলে কিছু ছিল না, যে আমিও কিছু ভালো লাগে বা আমিও লাইফে কিছু মানে কিছু অ্যাম্বিশন থাকতে পারে, কিছু স্বপ্ন থাকতে পারে। এটা আমি ছোটোবেলাতে, এটা আমি অনেককেই বলি যে আমার না কোনোদিন কোনো স্বপ্ন ছিল না লাইফে, ছোটোবেলার থেকেই ছিল না। ছোটোবেলায় তো একদমই ছিল না, বড় হয়েও ছিল না। এখন একটা স্বপ্ন, এখন হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছি, এখন সেই জন্য সেই স্বপ্নের পিছনে খাটছি, স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি। সব মানুষেরই স্বপ্ন থাকা উচিত, আমি মানে সেটা বিশ্বাস করি। এবং তোমাকে নিয়ে আরেকজন মানুষ স্বপ্ন দেখছে, সে কিরকম তার ব্যাপারে যদি একটু বলো, আমরা প্রায় শেষের দিকেই আছি। আচ্ছা, বয়সটা খুবই কম ওর, কিন্তু যেটা বললাম, বয়স কম হলেও ম্যাচিওর, আন্ডারস্ট্যান্ডিং, খুবই ভালো মনের মানুষ, মনটা খুব ভালো। আর সব থেকে মানে বড় যেটা বিষয়, ভালোবাসলে না ভালোবেসে রাখতে হয়, কেয়ার করতে হয়। মানে কেয়ার ওয়ার্ডটা না ভালোবাসার সাথে মানে মানে খুব পরিপূরক, একদম মানে জড়িত। মানে ভালোবাসা থাকলে সেখানে আর কিছু থাকুক না থাকুক, কেয়ারটা থাকবে। মানে এরকম অনেক রিলেশন হয় যে প্রচুর ঝগড়া হচ্ছে, কিছু হচ্ছে, কিন্তু একটা সেই মানুষটা তার জন্য ঝগড়ার মধ্যে, খেয়েছো? হ্যাঁ ঠিক আছে, মানে এই ব্যাপারটা যে হ্যাঁ খেয়েছো তো, হ্যাঁ ঠিক আছে রাখলাম। কিন্তু এইটা মানে আমি মানে আমাদের মধ্যে ঝগড়ার সেই জায়গাটা এখনো আসেনি, কিন্তু কেয়ারটা একটা রিলেশনে খুব
ভাইটাল জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেটা খুব আমি এই রিলেশন থেকে পেয়েছি। তো আমার কাছে এটা, ওর কাছ থেকে এটা আমি খুব পাই, সবসময় পাই। বেশ, তাহলে রূপম ইসলামের লাইন দিয়েই শেষ করতে হবে, বিশ্বাসের নিঃশ্বাসে পারে ভালোবাসা সব ক্রোধ তুচ্ছ করে দিতে। এই সমস্ত ক্রোধ তুচ্ছ হয়ে এইভাবেই ভালো থাকুক মৃত্যুঞ্জয়। তুমি দর্শকদের কি বলবে, তাদের কাছে তাদের যদি কোনো তোমাকে নিয়ে প্রশ্ন থাকে তারা কিভাবে তোমার মানে তুমি অবধি রিচ আউট করতে পারে? তারা অনেকেই সত্যি কথা বলতে লাস্ট প্রজেক্টের জন্য মানে থ্রুতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। গালি খেয়েছি, মানছি, প্রচুর গালি দিয়েছো, কিন্তু আমি এটা অনেকে মানে এটা বুঝতে ভুল করেছে। আমি লিখেছিলাম যে তারা ভেবেছে হয়তো আমি গালি খেয়ে মন খারাপ হয়েছে, না, আমি কিন্তু এটা জানি, আমিও মানি যে তাদের গালিটাই আমার কাছে ভালোবাসা। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যখন নেগেটিভ রোল করছি তখন অডিয়েন্স যখন আমাকে কিছু গালি দেবে বা খারাপ কথা বলবে, তার মানে আমি সেই চরিত্রটাকে ভালোভাবে পারফর্ম করতে পেরেছি। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার এখনো আরেকটা সিরিয়াল চলছে, খনার কাহিনী, আকাশ আটে, তো সেটাও তোমরা পারলে দেখো। আর আমার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রামে তো সবাই আছে, মানে যারা অডিয়েন্সরা, তারা আমাকে ওখানে জানিও কেমন লাগছে। যদি কিছু আমার মধ্যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মধ্যে চেঞ্জ করতে হয় সেটাও জানিও ফিডব্যাক হিসেবে, তাহলে খুব খুশি হব। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।